পক্ষ বিপক্ষ ভিন্ন মত মতবিরোধ এমনকি প্রতিপক্ষকে ঘায়েল করা রাজনীতিতে এগুলো উপাদানের মতো বলা যায় এগুলো রাজনীতি এবং রাজনীতিবিদদের বৈশিষ্ট্যের মধ্যেও পড়ে কিন্তু বর্তমান রাজনীতি পর্যবেক্ষণ করলে আমরা দেখি যেন সেটি ঘৃণা চাষের উর্বর ভূমিতে পরিণত হয়েছে যেখানে যুক্তির জায়গায় গালিগালাজ মতবিরোধের জায়গায় অপমান এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধার জায়গায় বিদ্বেষ ছড়ানো হচ্ছে রুচিহীনতার এই রাজনীতি কোথায় ধাবিত করছে আমাদের রাজনীতিতে শিষ্টাচার এই শিরোনামে আজ আমরা আলোচনা করব দর্শক আমি ফাইনাস জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি চলুন একে একে পরিচিত হই আছেন খন্দকার মাসুকুর রহমান মাসুক সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি সেই সঙ্গে আরও আছেন প্রকৌশলী শফিউল আলম তালুকদার সাবেক মহাসচিব অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় খন্দকার মাসুকুর রহমান মাসুক আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি যেমনটি বলছিলাম যে বর্তমান সময়ে আমরা দেখছি যে ভিন্ন মতকে গালিগালাজের যে ধিকৃত বিকৃত চর্চা শুরু হয়েছে এই চর্চা বা এই সংস্কৃতি কোথায় ধাবিত করছে আমাদের ধন্যবাদ আপনাকে সম্মানিত আলোচককে আসলে একটা সুন্দর শিরোনাম আপনি আজকে উপস্থাপন করেছেন রাজনীতিতে শিষ্টাচার খুবই অভাব এটা নাই বললেই চলে এর দায় আসলে কার আমি রাজনীতিবিদরাই আমি যাচ্ছি ভিন্ন মত থাকবে বলেই তো গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে অন্যতম একটা ভিন্ন মত পথ থাকবে সেটা না থাকলে কেমনে হয় হ্যাঁ সেই আমার ভিন্ন মতের সমালোচনা করা গঠনমূলক সমালোচনা করা সেইটাকে শোনা এইটাও একটা আর্ট অফ দ্য ডেমোক্রেসি আমার সমালোচনাটা শিষ্টাচার বহির্ভূত হলে সেটা লাভবান কি হয় যেমন আমি প্রায়শই বলেছিলাম এটা সমালোচনার মধ্যে দিয়ে তার একাডেমিক শিক্ষা তার রাজনৈতিক শিক্ষা পারিবারিক শিক্ষা পুরস্কৃত বোঝা যায় সে কোথা থেকে আসছে যেমন আমি বলেছিলাম বিএনপি আওয়ামী লীগ এ দলের প্রধান যারা ছিলেন তাদের বাচনভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ তাদের বলার স্টাইল এগুলো আগে যেমন ফলো করতে উত্তম এরকম অভিনয় করে এরকম ড্রেস পরে এরকম শার্ট পরে অমুক নায়ক এটা পরে রাজ্জাক এটা পরে এরকম পরে এটার মডেল হতো সেটা ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস তো সকল কার্যক্রম আমার পছন্দ নাও হতে পারে আমার সেটাকে সমালোচনার অধিকার আমার রয়েছে সেটা আমি কি ভাষায় করব সেইটা সমালোচনার সেই সীমারেখা আমরা নির্ধারণ করতে পারছি সীমারেখা সেটা ধ্বংস হয়েছে একদিন হয় নাই আপনি এই 15 বছর 14, 18, 24 পার্লামেন্টের যদি আপনি সেটাকে নিয়ে গবেষণা করেন কি আলোচনা হয়েছে পার্লামেন্টে আপনি আগামী ভবিষ্যৎ যারা নেতৃত্ব দিবে যারা তাদেরকে কি শিক্ষা দিলেন সেখানে ব্যক্তিগত আলোচনা নেত্রীদের চরিত্র হরণ এটাই তো হয়েছে কিন্তু নেতার মধ্যে শিষ্টাচার না থাকলে কর্মীরা সভ্য হবে কিভাবে সেটা বলি ওই আমার পরবর্তীকে আমি কি শিক্ষা দিলাম ধরেন আমি একটা দলের একটা ইউনিটের প্রধান আমি যদি সেখানে বক্তব্যেতে আমার বিরোধী মতকে অশ্লীলভাবে অথবা বিরোধী মতের প্রধানকে অশ্লীলভাবে সমালোচনা করি আমার পরবর্তীতে যারা আছেন বা যারা দায়িত্ব পালন করবেন কি শিক্ষা নিল আমার কাছ থেকে বলেন কি শিক্ষা নিল আপনি ধরেন তর্কের খাতিরে যদি বলি বিগত ফ্যাসিস্ট আওয়ামী প্রধান শেখ হাসিনা বেগম জিয়া বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াউর রহমান নামে কি সমালোচনা করেছে বলেন যে লোকটা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন শুধু যুদ্ধ করে একটা সেক্টর কমান্ডার তার বাবা তাকে শ্রেষ্ঠ উপাধি জীবতীদের মধ্যে শ্রেষ্ঠ উপাধি দিয়েছেন তাকে পর্যন্ত আপনি পাকিস্তানে চর বলছেন
তাহলে আপনার যারা কর্মী আর কর্মী কি থাকে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যদি অশ্লীল কথা বলে, সমালোচনা করে, আমি তো ওই শিক্ষাই নেব, এটাই তো কিন্তু স্বাভাবিক। ক্ষমতার মোহে কাউকে গালিগালাজ করলেই কি বড় হওয়া যায়? বড় সেটি কি হওয়া আসলে যায়। আমি- সভ্য সমাজের আমি- অংশ? আমি যে কথা বলছিলাম, আমি যদি ডক্টর ইউনূস সাহেবকে অশ্লীল ভাষায় সমালোচনা করি, বা এখানে টকশোতেই করলাম, ইউনূস সাহেব ছোট হয় না, ছোট হই আমি, তখন মানুষ খোঁজে, যেমন ধরেন 24-এ যারা নেতৃত্ব দাবিদার মনে করেন, এই যে ধরেন এনসিসিপি, ও সত্যিকার অর্থেই তো ওরা একটা সম্মুখ যুদ্ধের একটা যোদ্ধা ছিল। হ্যাঁ, সেখানে তারা দল করেছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ড্রেস, তাদের সমালোচনার ভাষা মানুষ ভালোভাবে গ্রহণ করে। ধন্যবাদ জানাচ্ছি খন্দকার মাসুকুর রহমান মাসুক। প্রকৌশলী শফিল আলম তালুকদার, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিবাদ করার অধিকার নিশ্চয়ই রয়েছে, কিন্তু প্রতিবাদ কি অসভ্য ভাষায় কার্যকর হয়? আমরা রাজনীতিতে আসলে এই যে গালিগালাজের স্ট্যান্ডার্ডটা কবে থেকে শুরু করলাম? ধন্যবাদ আপনাকে। রাজনীতিতে গালিগালাজ অবশ্যই স্থান পাওয়া উচিত না। সেটা হলো যে আপনি যদি রাজনীতিটা কেন হয়, আপনি সেই দেশেই রাজনীতি আসে যেই দেশে ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকবে। আপনি তো সেই নর্থ কোরিয়াতে নিশ্চয়ই কোনো রাজনীতি নাই, কারণ ওখানে কোনো ডেমোক্রেসি নাই। আপনি ডেমোক্রেসিটাকে ডেভেলপ করতে হলে আপনাকে অবশ্যই শিষ্টাচার বজায় রাখতে হবে। আমি যদি রাজনৈতিক নেতা হিসাবে শিষ্টাচার বিবর্জিত ভাষায় আমার অপোনেন্টকে গালমন্দ করি, যেটা আমরা অতীতে খুবই দেখেছি, এবং আমরা এমন একটা পর্যায়ে ছিল আমরা টিভি দেখা বন্ধ করে দিয়েছিলাম। কারণ রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ মহল থেকে যেই ভাষায় যেই ভাষা বা যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো, সেটা আসলে আমাদের পরবর্তী জেনারেশনের কাছে শিক্ষণীয় কিছু ছিল না। এবং শেখ হাসিনার কথায় কথায় যে খোঁচা, সর্বোপরি গালমন্দে মানুষ যে কতটা বিরক্ত ছিল, সেটা কিন্তু 5 আগস্টে তার আমরা পরিফল কিন্তু আমরা দেখেছি। সেটি থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নিয়েছে কতটা? এখন কথা হলো, এটা রাজনীতিবিদরা অবশ্যই, আমি তাদেরকে খাটো করব না। রাজনীতি সবাই, আমরা কম বেশি সবাই রাজনীতির সাথে জড়িত। নিরপেক্ষ লোক বলে আসলে কেউ আছে কিনা আমার জানা নেই। তবে রাজনীতিটাকে চর্চা করতে হলে এই শিষ্টাচারকে বজায় রাখতে হবে, এবং শিষ্টাচার বজায় না থাকার কারণে আমরা কিন্তু দেখতে পেলাম যে সেই ফ্যাসিস্ট সরকার কিভাবে পতন হলো। এবং আমাদের জেনারেশন, আমাদের পরবর্তী জেনজি বা আমাদের আমাদের শিশুরা, আমাদের কিশোররা, আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু সেটা গ্রহণ করেনি। তাদেরকে অনেকভাবে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, তারা কিন্তু এটা গ্রহণ করেনি। কারণ তারা এটা ভালোভাবে দেখেনি। তারা কিন্তু অনেক ট্যালেন্টেড, তারা অনেক বুদ্ধিমান, তাদেরকে এত ছোট করে দেখার কোনো অবকাশ নাই। আর রাজনীতিতে শিষ্টাচার না থাকলে তো আপনি রাজনীতিটাকে মূল্যায়ন করছেন না। রাজনীতি চলবে, ডেমোক্রেসি আসবে, ডেমোক্রেসিকে ডেভেলপ করার সুযোগ দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, আপনি কিন্তু রাজনীতিটাকে করতে হলে, ডেমোক্রেসিকে ডেভেলপ করতে হলে নিজের দলের ভিতরে গণতন্ত্র চর্চা হতে হবে। সেটি কতটা হচ্ছে? সেটা হচ্ছে, আমি মনে করি যে এখন একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যে যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চর্চা করতে হয়, তাহলে কিন্তু এক পক্ষ হলে হয় না। আমি একটু আগে বললাম নর্থ কোরিয়ার কথা, সেই রকমভাবে আপনাদের এখানে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে। বিরোধী দলের অবশ্যই বিরোধী দল সমালোচনা করবে, কিন্তু সেইটা সমালোচনাটা হতে হবে গঠনমূলক। কিন্তু আমরা দেখতে পাই যে কোনো গঠনমূলক সমালোচনা অনেক সময় নাই, যেটা বিগত 16 বছর আমরা ফ্যাসিস্টদের কাছে দেখতে পেয়েছি, যে তারা যেই ধরনের সমালোচনা করেছে। বা আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উনি যেই ভাষায় ব্যবহার করেছেন, সেটা আসলে কোনো প্রধানমন্ত্রীর ওই চেয়ারে বসে এই ধরনের শিষ্টাচার বিবর্জিত কথা তার বলাটা মোটেও উচিত হয়নি। এবং এটা একটা অমার্জনীয় অপরাধ আমি মনে করি সে করেছে, এবং সেটার প্রায়শ্চিত্ত কিন্তু সে ভোগ করেছে। এবং গণতন্ত্রের চর্চায় কিন্তু শুধু যে দুই দলের ভিতরে গণতন্ত্র থাকতে হবে তা না, দলের ভিতরেও গণতন্ত্র থাকতে হবে। একটা আশার জিনিস আমি দেখি যে অনেকে সেটা বুঝতে পারছে না। যেমন এখন বর্তমানে সবচেয়ে বড় দল যেটা আর কি এখন বোঝাই যাচ্ছে, সেটা হলো বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কিন্তু সেখানে আপনি দেখেন যে সেই দলের ভিতরে কিন্তু যথেষ্ট গণতান্ত্রিক চর্চা রয়েছে। মানে নেতারা কিন্তু এক একজন এক এক কথা বলতেছে, এটা কিন্তু কোনো খারাপ কিছু না। এই চর্চাটা কিন্তু অ্যালাউ করতে হবে। এবং কিন্তু অনেকের মাঝে দেখি, হ্যাঁ এটা ও এরকম কথা বলছে, ও কেন এটা বলবে, ও কেন।
আরে বলতে দেন না, অসুবিধা কি? জনগণ তো আছে, যেটা গ্রহণ করা সেটা গ্রহণ করবে, যেটা ছেড়ে দেওয়া সেটা ছেড়ে দিবে। কিন্তু তারা তো দলের কোনো ডিসিপ্লিন নষ্ট করতেছে না। প্রত্যেকটা দলে একটা ডিসিপ্লিন থাকে, ডিসিপ্লিনটাকে মেনটেন করছে, বাস। যদি মেনটেন করে তাহলে কিন্তু ঠিক বলা আছে। হয়ে থাকে যে গণঅভ্যুত্থানের পর আমরা বাক স্বাধীনতা চর্চাটা করতে পারছি। বাক স্বাধীনতা মানে কি যাচ্ছে তাই বলা? সেই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতি থেকে ফিরছি। দর্শকদের সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। শফিউল আলম তালুকদার যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, গণঅভ্যুত্থানের পর আমরা বাক স্বাধীনতা চর্চা করছি, কিন্তু বাক স্বাধীনতা চর্চার নামে আমরা সীমা লঙ্ঘন করছি কি? এটা অস্বীকার করার উপায় নেই যে কিছু কিছু ক্ষেত্রে সীমা লঙ্ঘিত হচ্ছে না, যে তা বলা যাবে না, অবশ্যই হচ্ছে। তবে এটাও একটু অ্যালাউ করতে হবে, আপনাকে বুঝতে হবে যে দেশ কিসের ভিতর দিকে এলো। দেশ বেসিক্যালি দেশ একটা, এটাকে গণ অভ্যুত্থান বলে না, এটাকে বলে বিপ্লব। সত্যি কথা, কারণ সবগুলো প্যারামিটার বলতেছে এটা বিপ্লব। ফ্যাসিস্টকে কখনো গণ অভ্যুত্থানেও সরানো যায় না, শুধুমাত্র বিপ্লবের মাধ্যমে সরাতে হয়। আমরা যদি বিপ্লবের অন্যান্য দেশের বিপ্লবগুলোকে একটু দেখি, অল্প কথায় যদি শেষ করি, আমাদের সবাই যেটা আমরা চিনি ফরাসি বিপ্লব, সেটা কিন্তু 1789 সালে হয়ে, সেটা আপনার যখন হলো তখন এখানে কিন্তু আপনাকে দেখতে হবে যে প্রায় 10 বছরের ভিতরে তাদের ভিতরে টার্মোইল গিয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট আসার আগ পর্যন্ত এটা কিন্তু সেভাবেই ছিল, এবং সেখানে কিন্তু ওদের লর্ডস অ্যান্ড লেডিদেরকে 40,000 তাদেরকে কিন্তু গিলোটিনে হত্যা করা হয়েছে। কিন্তু পরবর্তীতে এটা সবচেয়ে বাজে দিক যেটা, সেটা হলো যে যারা বিপ্লব সংগঠিত করে এবং নেতৃত্ব দেয় তাদের, আমাদের অবশ্য যেই সরকার এসছে সেটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা বিপ্লবীরা সরকার সম্পূর্ণভাবে গ্রহণ করেনি। বিপ্লবীরা কিন্তু অতি অল্প সময়ের ভিতরে সেই ফ্যাসিস্টদের মতোই আবার আচরণ করে। তখন তারাও কিন্তু সেই বিপ্লবের সময় তারাও কিন্তু বিভিন্নভাবে হত্যাকাণ্ডের শিকার হয়। এবং ফরাসি বিপ্লবে কিন্তু প্রায় 10 বছর 1798 সাল পর্যন্ত তাদের ভিতরে টার্মোইল চলেছিল। এবং আশ্চর্যজনক ঘটনা হলো, এই ফ্রান্সে কিন্তু আপনি দেখবেন যে সেই দিন 1954 সালে সঠিক গণতন্ত্র যেটা সেটা আসছে, অর্থাৎ 165 বছর পরে। তো এই জিনিসগুলো আপনি খেয়াল করতে হবে। আমাদের হয়তো অতদিন অপেক্ষা করতে হবে না, তবে আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি একটু সুন্দর আচরণের মাধ্যমে থাকি, বাক স্বাধীনতাকে দেই, এবং সেখানে সবাই যদি একটু বিবেচনাপ্রসূত বক্তব্য রাখি, সবাই যদি একটু নিজেদেরকে কন্ট্রোল করে চলি এবং সুচিন্তিতভাবে, এবং আমি মনে করি সেই ক্ষেত্রে বৃহত্তর দল, সবচেয়ে সর্ববৃহৎ দল, আমি অবশ্যই বিএনপিকে সাধুবাদ জানাই। তারা অনেক কিছু, যত দোষ নন্দ ঘোষের মতো তাদের উপর চাপছে, কিন্তু তারা কিন্তু সেই ধরনের রিপারকেশন করছে না, কারণ তারা বুঝতে পারছে যে এইখানের এই গভর্নমেন্টটিকে রাখার জন্য, গভর্নমেন্টকে সুন্দরভাবে চালানোর জন্য এন্ড অফ দ্য ডে তাদের কিন্তু বিরাট একটা স্টেক আছে। এই জন্য কিন্তু তারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, এবং আমি এই জন্য তাদেরকে মোবারকবাদ জানাই। এবং এই ক্ষেত্রে যদি মোটামুটিভাবে সেই দলের সবাই খুব সুন্দরভাবে বলছে, এখন ইয়াং জেনারেশন যারা এই সমাজ, যারা এই বিপ্লবের সাথে সম্মুখ সারিতে যুদ্ধ করেছে, তাদের 2-1 হয়তো এই ধরনের একটু কথাটা বলে, তা আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তারা হয়তো ঠিক হয়ে যাবে, আবার তারা কিন্তু ঠিক হয়ও। তা আমরা সবাই যদি একটু ধৈর্যের পরিচয় দিই, তাহলে বাক স্বাধীনতাটাও থাকবে এবং গণতান্ত্রিক চর্চাটাও থাকবে, এবং এই দেশ কিন্তু দেশে একটা গণতান্ত্রিক যে ডেভেলপমেন্ট সেটাও কিন্তু সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। আপনি বলছিলেন যে জুলাই গণঅভ্যুত্থান না, এটা একটি বিপ্লব। সেই বিপ্লবের আকাঙ্ক্ষাকে আমরা 1 বছরের এই সময়ের মধ্যে কতটা এই মুহূর্তে ধারণ করতে পারছি? বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করতে, আপনি কিন্তু বিপ্লবের রেজাল্ট এত তাড়াতাড়ি পাবেন না, আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। কারণ বিপ্লবের রেশই অনেক দেশে, আমি বললাম 10 বছর চলে, এবং সেই ফ্রান্সের কথা বললাম, সেখানে কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আসতে 165 বছর লেগেছে। 1954 সালে তাদের পরিপূর্ণ গণতন্ত্রতে আসছে, কই 1779, তারপর 10 বছরের টার্মোইল, তারপরে কিন্তু সেই ওরা যে নেপোলিয়ন বোনাপার্ট সহ ওরা যে 5 জন মিলে দেশটাকে মানে কন্ট্রোলে রাখতো, বা সামরিক ভাবে তারা কন্ট্রোল করেছে, কারণ এত বেশি বিশৃঙ্খলা ছিল যে তাদের পক্ষে আর সম্ভব ছিল না। আমরা কি সঠিক পথে হাঁটতে পারছি নাকি আমরাও টার্মোইলের ভেতর দিয়ে যাচ্ছি? তুলনামূলকভাবে আমরা অনেক বেটার পজিশনে আছি।
অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। আপনি তো দেখেছেন যে এই 16 বছরে ওদের নেতৃস্থানীয় যারা ফ্যাসিস্টদের নেতৃস্থানীয় লোকরাই বলেছে যে ক্ষমতাচ্যুত হলে কিন্তু এত লোক মারা যাবে, 1 লক্ষ লোক মারা যাবে, কিছুই মারা যায়নি। অনেক ধৈর্যের আমরা এই পরিচয়। বিতর্কের অবসান হতে দেখিনি যে জুলাই গণ অভ্যুত্থান না জুলাই বিপ্লব, সেই সঙ্গে আমরা জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়েও কিন্তু রাজনীতি দেখেছি। অবশ্যই এটা করতেই পারে, তবে যারা কৃতিত্বের জন্য আপনারা দেখেছেন 71-এ মুক্তিযুদ্ধের সময় যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা তারা কিন্তু কখনো কৃতিত্বের দাবিদার ছিলেন না। যারা আর কি দেখা গেছে মুক্তিযুদ্ধের সাথে কোনোভাবে সংশ্লিষ্টই নাই, যারা অন্যভাবে আরাম আয়েসে দিন কাটিয়েছে অন্য দেশে, বা তারাই মুক্তিযুদ্ধের বড় বড় নেতা হয়ে গেছে। কিন্তু অরিজিনালি যারা কৃষক, শ্রমিক বা ছাত্র, যারা সত্যিকার অর্থে বন্দুক হাতে যুদ্ধ করেছে, বন্দুক হাতে যুদ্ধ করা কিন্তু এত সহজ না, বাট যুদ্ধ করার চেষ্টা করেছে, তারা অবশ্যই সেই ধরনের। আমি তো অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা দেখেছি তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের জন্যও লালায়িত ছিল না, কিন্তু সেই সমস্ত লোকদেরই আমি দেখি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট, মুক্তিযুদ্ধের কার্ড শো করে, যারা আসলে কোনো ফ্রন্টে যুদ্ধ করেই নেই। সেই জন্য আমি মনে করি যারা প্রকৃত দেশপ্রেমিক, যারা সত্যিকার অর্থে যোদ্ধা ছিলেন, দেশের জন্য যুদ্ধ করেছে, এটা কৃতিত্ব নিবে কেন? তারা যে সাকসেস হয়েছে এই জন্যই তো তারা খুশি থাকা উচিত। তাদের পরম পাওয়া তো এটাই যে আমি দেশের জন্য করেছি, আমি যেটা চেয়েছিলাম ফ্যাসিস্টকে সরানো, আমি উৎখাত করা, তাড়িয়ে দেওয়া, পতন ঘটানো, সেটা করতে পেরেছি। আমি তো কৃতিত্বের দাবিদার হতে পারি না। আপনি দেখেন সবচেয়ে বেশি আমি সাধুবাদ জানাই সেই ছেলেগুলোকে যারা সেই প্রাইভেট ইউনিভার্সিটির থেকে যারা যে আন্দোলনটা পরিচালনা করেছে, তারা কিন্তু কোনো কিছুই দাবি করে না। তারা কিন্তু সেই সময় যদি তারা হাল না ধরতো তাহলে এই বিপ্লব সংগঠিত হতো কিনা এটা বিরাট সমস্যা। এবং ফ্যাসিস্টরা কিন্তু বুঝে গিয়েছিল যে এখন আর ঠেকানো যাবে না, কারণ প্রাইভেট। তো আমরা দেখেছি যে সে এবং তাদের কিন্তু ভূমিকাকে অবমূল্যায়ন করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে। না, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে, তা কিন্তু না। তারা যেটা চেয়েছিল তারা কিন্তু আবার সেই তাদের প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে, তারা তাদের কাজ করছে, কারণ তারা জানে এটা তার পড়ালেখার সময়। পড়ালেখার সময় পড়ালেখা করতে হবে, পড়ালেখা ছাড়া কিন্তু আগানো যাবে না, এটা তার বুঝতে হবে। এখন অ্যাকচুয়ালি যারা সেই বিপ্লব সংগঠিত করেছে তারা যদি এখন চিন্তা করে আমাকে পড়ালেখা বাদ দিয়ে এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে, এখন রাষ্ট্র পরিচালনা করতে হবে, বিপ্লব সংগঠিত করা আর রাষ্ট্র পরিচালনা করা দুই জিনিস। আমি ডিগ্রি ছাড়া ওই চেয়ারে বসবো, আমি অভিজ্ঞতা ছাড়া সচিব হয়ে যাব, আমি অভিজ্ঞতা ছাড়া জেনারেল হব, অভিজ্ঞতা ছাড়া একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে যাব, বা অভিজ্ঞতা ছাড়া বা কোনো ডিগ্রি ছাড়া আমি ডাক্তার হয়ে যাব, এটা কিন্তু হতে পারে না। কিন্তু শফিউল আলম তালুকদার, রাজনীতির সংস্কৃতিতে খুব একটা পরিবর্তন দেখেন কি গণ অভ্যুত্থানের পরে? এখনো কিন্তু রাজনীতি অনেকের কাছে স্বার্থ সিদ্ধির হাতিয়ার। সেই প্রসঙ্গে আমি আলোচনা করতে চাই পরবর্তী অংশে। পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খন্দকার মাসুকুর রহমান মাসুক। যেমনটি বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, ভোট বানচালে দিল্লিতে হাসিনাকে 2500 কোটি টাকা দিয়েছে এস আলম। তবে কি এখনো পতিত স্বৈরাচার ষড়যন্ত্র চলমান রেখেছে? যদি তাই হয় তাহলে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের প্রভাব আমাদের রাজনীতি কিংবা নির্বাচনে কতটা পড়তে পারে? আপনারা সবসময় মনে রাখবেন, যিনি বিজয় হয় সেটা যে পর্যায় হোক সে কিন্তু ভুলে যায় যিনি পরাজিত হন, বা যে প্রতিষ্ঠান বা যে দল যেদিন থেকে পরাজিত তার পরের দিন থেকে তার ষড়যন্ত্রই বলবো অব্যাহত থাকে। আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে, থাকবে, এবং তারা আওয়ামী লীগের টাকার কোনো সমস্যা হবে না। আপনি দেখেছেন ইসের ব্যাংক সেক্টরগুলো কিভাবে লুটপাট হয়েছে, টাকাগুলো গেল কোথায়? প্রতিটা সেক্টরে একটা দেশে রিজার্ভ ফান্ড চুরি হয়ে যায়, এটা দেশে রিজার্ভ ফান্ড চুরি হয়ে যায়, টাকা কার? আওয়ামী লীগের লোকের কাছেই তো। এটা তো বিএনপির কেউ করে নাই, বিএনপিতে কেউ করে নাই। তো আপনার সেখানে সেই ষড়যন্ত্র অব্যাহত হচ্ছে। এই নির্বাচন বানচাল করা, নির্বাচন যাতে না হতে পারে প্রশ্নবিদ্ধ করা, এটা তো করবেই আওয়ামী লীগ। সেইটাকে ওভারকাম করে ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছেন, আমি সর্বকালের শ্রেষ্ঠ একটি নির্বাচন উপহার দেব, আমি প্রত্যাশা করি সেটাই যাতে এদেশের মানুষের চাওয়া সেটাই যেন বাস্তবায়ন হয়। আর আপনি আরেকটা কথা বলেছেন, বাক স্বাধীনতার একটা কথা বলেছেন।
জুই, আপনি দীর্ঘদিন এই অনুষ্ঠান সঞ্চালনা করে আসছেন, বিভিন্ন মত পথের রাজনীতিবিদদের এখানে আমন্ত্রণ করেছেন, বিভিন্ন পেশার দেখেছেন। এই টক শোতেই যে ভাষা বিরোধী মতের ব্যবহার করা হতো, পার্লামেন্টের কথা আমি বললাম, আপনি যে পার্লামেন্টে বিএনপি নাই, সদস্য নাই, সেখানে বিএনপি নেতা নেত্রীর বিরুদ্ধে যে ভাষায় একটা দলের টপ প্রধান থেকে শুরু হতো, সেখানে আপনি কি আশা করতে পারেন বলেন? আমি যখন দেখব আমার দলের প্রধান পার্লামেন্টে অশ্লীল ভাষায় শেখ হাসিনা কিংবা শেখ মুজিব সম্বন্ধে বলেছেন, আমি টকশোতে তো তখনই তো আমি অনুপ্রাণিত হব, তাই হয় নাই? কিন্তু এখন তো না না না, আমি বলছি এই কালচার তো বাংলাদেশে এই 15 বছর সেটা হয়ে আসছে। অপসংস্কৃতি কেন আসলে এগিয়ে নিতে হবে? না, এইটা প্রভাব অপরটা বেশি পড়ে মানুষের প্রভাব। একটা 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 খারাপ জিনিসটা দিক মানুষ বেশি তাকায়, একটা একটা খারাপ অশ্লীলের দিকে মানুষ বেশি তাকায়। আমি কি বুঝতে পারতেছি আপনাকে? তো সেখানে সেই খারাপটাই উদাহরণ আমরা বেশি দিতে শিখি, ভালোটাতে দেই না। আপনি এই যে দিচ্ছি, আমরা পৃথিবীর অনেক পার্লামেন্টে দেখেন তো, আমি প্রায়শই দিয়েছিলাম আপনার এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান রায় ইন্দিরা গান্ধীর পার্সোনাল ডাক্তার ছিলেন, জ্যোতির বসু ইয়াং বিধায়ক, তার আসতে উপস্থিত হতে পারেননি ওদিন গুরুত্বপূর্ণ আলোচনায়, উনি তুলোধুনা করে দিলেন। যখন উনি ঢুকলেন দেখেন যে জ্যোতির বসু এরকম বকতেছে, মানে সমালোচনা করতেছেন। জ্যোতির বসু ওরা সামনে দিয়ে দেখুন যায়, বলছে জ্যোতি তোমার বাবাকে অসুস্থ আমি দেখে আসছি এতক্ষণ, আবার যাবো রাত্রে। দিস ইজ কল পলিটিক্স। ভদ্রতা কারে বলে? এখান থেকে আমরা শিখলাম না, না এখান থেকে শিখলাম না। স্বাধীনতা চর্চার সুযোগ বিএনপিতে কতটা আছে? বিএনপিতে কতটা আছে? না না, বাক স্বাধীনতার চর্চা আমি বলি, কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব শারীরিক কারণে ম্যাডাম ওই সময় দিতে পারেন না, কিন্তু আমাদের চেয়ারপারসন তিনি এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব তারেক সাহেব দিয়েছেন। এবং আমি দ্রুতার সাথে বলি, তারেক সাহেব কোনো সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে চাপিয়ে দেন নাই। উনি সাংগঠনিক টিম নিয়ে মিটিং মন্তব্য নেন, ইলেকশনে যাব কি যাব না ব্যাখ্যা শোনেন, তারপর আর যুগ্ম মহাসচিব দিয়ে বসেন, ভাইস প্রেসিডেন্ট দিয়ে বসেন, উপদেষ্টাদের নিয়ে বসেন, সব নোট করার পর আবার স্ট্যান্ডিং কমিটি মিটে তারপর সিদ্ধান্ত নেয়। এবং বিএনপির মধ্যে অনেক সময় অনেক রাজনীতিবিদদের তর্কের খাতিরে তর্ক করে যে পার্টির বিরুদ্ধে গণতন্ত্র নেই। কে বলে গণতন্ত্র নেই? কে বলে গণতন্ত্র নেই? কোনো ডিসিশন তারেক সাহেব, আমি চ্যালেঞ্জ করবো, একটা ডিসিশন যদি বলতে পারে কেউ, এটা তারেক সাহেবের নিজস্ব, এটা পার্টির ডিসিশন। এবং উনি পার্টির সর্বপর্যায়ে উনি আলোচনা করে সিদ্ধান্ত দেয় ধাপে ধাপে। এই যে কালকে আমাদের 7টায় সাংগঠনিক ডিভিশন বিএনপি 10টা, এই 10টায় 30 জন লোক আছে সাংগঠনিক সহসংঘে। এই 30 জন লোক উনি কালকে বসবেন, উনি চিলচুরা বিশ্লেষণ করবেন। আপনি বললেন এইটা করা উচিত, আমি বললাম এইটা করা উচিত, এটার উপরে উনি একটা নোট নেয়, ওনার মানে সেইটা উনি যদি মনে করেন আরও আলোচনার কথা, যুগ্ম মহাসচিব উনি আরেকদিন নিয়ে বসবেন, পার্টির আরোগুলো স্তর আছে তাদের সাথে সর্বশেষ স্থায়ী কমিটি মিটিং আলোচনা করে সিদ্ধান্ত হয়, ওইটা আমাদেরকে জানিয়ে দেওয়া। উনি কোনো সিদ্ধান্ত নেন না। কিন্তু আমরা গতকাল যেমনটি দেখলাম যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। এর আগে শোকজ করেছিল তার এক বক্তব্যের জেরে। সেটা কি বিএনপি তার বক্তব্যের আমরা যদি বলি বিব্রত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে, নাকি কৌশলগত কারণে এমন সিদ্ধান্তে যেতে হলো? আমি বলি, কোনো একটি সংগঠন চলে তার দলের গঠনতন্ত্র মতে, ভালো করে বুঝেন। দেশ চলে কিসের উপরে? সংবিধান। সেটা পরিমার্জন হতে পারে। বিএনপি কিংবা অন্যান্য দল বলেন, তারা চলে তার গঠন, আমার দলের গঠনতন্ত্র রয়েছে, সেই গঠনতন্ত্র আমাকে বলে দিয়েছে আমার করণীয় কি, রুলস অফ বিজনেস কি, কার ইউনিট, সর্বশেষ ইউনিট হলো আমাদের ওয়ার্ড। সেই ওয়ার্ড গঠন হবে কিভাবে, নেতাদের মর্যাদা কি হবে, সব ব্যাখ্যা করা রয়েছে। আচ্ছা, তো আমি ওনাকে শোকাজ করেছেন কিসের ভিত্তিতে, সেটা তো শোকাজ লেটারে উল্লেখ করা আছে, সেটা আমি দেখি নাই। তবে
তবে আমার দল কি ওন করে এটা আমাকে সেইটার বাইরে গিয়ে বলার অধিকার রাইট আমার দল আমাকে দেয় নাই। আমার দল আমাকে এই রাইট দিছে, আমি বিএনপি করব না, আমি বিএনপি থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করলাম, আমি এইটার সাথে একমত না, সেই রাইট আমার রয়েছে। তারপর গিয়ে আমি সেটা করতে পারি, কিন্তু আমার দলের এখানে থেকে গঠনতন্ত্রের বিরুদ্ধে আমি কোনো কাজ করিতে পারি না। এখন আমি বলি 24-এর পরে এমন আচরণ করা উচিত হবে না আমাদের। এইখানে যারা এখন ক্রিয়াশীল রাজনৈতিক দল রয়েছে, যদি আপনি একটু লক্ষ্য করেন, তারা সবাই এই ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন করেছেন। সবাই সব সংগঠন হিসাবে, ব্যক্তি হিসাবে, দল হিসাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মাঝে মধ্যে আমরা একান্তভাবে বসলে ভাই কিছু পেলাম না পেলাম ওটা কথা না, 15 বছর যে পুলিশের ভয়, এখন তো পুলিশের ভয় নেই, আরামই আছে, কেউ এইটাই জানতো না। আমি আমার পার্সোনাল স্যাটিসফ্যাকশন আমার এটা, আমি কিছুই হইলাম না, আমি তো এইটার থেকে দূরে আছি। হ্যাঁ, তো সেখানে যে কথা দল বলেছে আমি আমার ভালো লাগলো না, দলের মতের সাথে আমি নাই। আমি কথা এই যে ক্রিয়াশীল যারা আন্দোলন সংগ্রাম করেছেন, সেটা জামাত বলেন, এনসিপি বলেন, অন্যান্য সংগঠন বলেন, তাদের কিন্তু আমাদের দলের একটা আদর্শ আলাদা, জামাতের আদর্শ আলাদা, এনসিপি এটা নতুন দল, এদের আদর্শ আলাদা হতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু একমত আমার নাও হতে পারি, কিন্তু আমার এমন সমালোচনা করা উচিত হবে না সেটা জামাতের বিরুদ্ধে বলেন, এনসিপির বিরুদ্ধে বলেন, জামাতের বিরুদ্ধে সমালোচনায় বিএনপি দল হিসেবে এতটা ক্ষুব্ধ কেন হলো? এর আগে তো আমরা দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় নেতারা এই জামায়াতকে মুনাফিক বলে মানে সম্বোধন করেছে এবং স্বাধীনতা বিরোধী দল হিসেবে। আমি আপনি বলি, বিএনপির কোন নেতা জামাতকে মুনাফিক বলেছে কিনা আমি জানি না, আমি দায়িত্ব নিয়ে বলছি, বলেছে আমি জানি না, আমার জানা নাই কেউ বলেছে। আমি আপনাকে বলি, আমরা জামাত আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছে। 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনে জামাত আওয়ামী লীগের সাথে একটা ফ্যাসিস্টকে, একটা স্বৈরাচারকে বৈধতা দিয়েছে 86 ইলেকশন দিয়ে। আমি মাশরুকুর রহমান, এখন সেখানেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন যে হঠাৎ জামাতের প্রতি একটা নমনীয় কেন হচ্ছে, পর্দার অন্তরালে কোনো সমঝোতা হচ্ছে কেন? এই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির পর ফিরছি। দর্শকদের সন্ধানের পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার মাশরুকুর রহমান, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, ফজলুর রহমানের বিষয়ে আমরা দেখলাম যে বিএনপি হার্ড লাইনে গেল, তার 3 মাসের জন্য তার পদ স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের পরে রাজনৈতিক মহলে গুঞ্জন যে জামায়াতের প্রতি হঠাৎ বিএনপি এত নমনীয় আচরণ কেন করছে, জামায়াতের সাথে পর্দার অন্তরালে কোনো সমঝোতা হচ্ছে কিনা। রাজনীতিতে সমঝোতা এটাও একটা রাজনীতির অংশ, যে কোনো সময় যে কোনো দলের সাথে সমঝোতা হতে পারে না, এটা 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 একটা চলমান প্রক্রিয়া। আপনি যেটা বলেছেন ফজলুর রহমানের কে শোকাজ, আমি জানি না কিসের ভিত্তিতে শোকাজ করার জন্য এরকম লেখা থাকে, কেন আপনাকে অব্যাহতি দেওয়া, আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এরকম একটা লাইন লেখা থাকবে এই শেষে। কেন থাকবে না, এটাকে আপনার এত দিনের মধ্যে উত্তর দিতে হবে। উত্তর সন্তোষজনক না হলে দল আপনার সিদ্ধান্ত নেবে। হয়তোবা সেইটা সন্তোষজনক হয় নাই, বা হয়েছে ওনার একটা লঘু অথবা গুরু একটা সাজা হবেই, লঘু সাজা 3 মাস ওনার পদ স্থগিত, এটা হতে পারে। আমি ওটা জানি না কি কোন পয়েন্টের উপর দিয়েছে, কোন কথার উপর দিয়েছে। হয়তো বিএনপির বিজ্ঞ নেতৃত্ব মনে করেছে ওনার আচরণ হতে পারে, ওনার বক্তব্য হতে পারে, ওনার অনেক কিছু মিলে এটা হটুকাস হতে পারে যে আমাদের কত লোক বহিষ্কার করেছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কমপ্লেন, আপনি একটা সুনির্দিষ্ট কমপ্লেন দেন, বহিষ্কার হবে। আপনি যদি আমার বিরুদ্ধে এই যে টক শো করতে হয়ে আমার আচরণে ক্ষুব্ধ হন, আমার দিতে পারেন, প্রমাণ করতে পারেন, আমি বহিষ্কার হতে পারি, আমি সাসপেন্ড হতে পারি। যেমনটা বলা হয়ে থাকে যে বিগত সময়ে যখন আসলে ফজলুর রহমানরা দলের হয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে, তখন তো তাকে শোকজ করা হয়নি, এখন কেন করা হলো? আমি তাকে যেটুকু চিনি, তিনি ভালো বক্তা, হয়তো সেই সময় এরকম বলে নাই, নাকি তখন দলের পক্ষে গিয়েছে বলে বলে? না, দলের অবশ্যই দলের বিপক্ষে আমি কথা বলতে পারবো না। দেখুন, দলের বিপক্ষে মানে কি, আমি এখন আমার দল, আমি বলবো আমি লীগের সাথে আমরা যৌথ করি আসলে আমাদের বিরুদ্ধে রাজনীতি করি, এটা আমি বলতে পারবো? আমার দল সেটা করে না। তা আমার দল যদি মনে করে যে হ্যাঁ, তাহলে সেটা আমি বলতে পারি, সেটা তো বলা যাবে না। এটা বললে তো আমাকে সহজ করবে যে তোমাকে রাইট কে দিয়েছে, তাই না? দলের বিরুদ্ধে কিছু বলা যাচ্ছে না, নাকি দলের বিরুদ্ধে কোনো কিছু বলা যাচ্ছে না? দলের বিরুদ্ধে বলার স্থান আছে, আপনার দলের কাউন্সিল হয়,
আমার দলের নির্বাহী কমিটি মিটিং হয়, আমাদের শেরেবাংলা নগরের তারেক সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথিত্ব হয়েছে, সেখানে আপনি বলবেন আপনার দলের একটা ত্রুটি থাকলে আপনি মিডিয়া বলতে পারবেন না, সেটা মিডিয়া বলা সমীচীন হবে না। আমি তো আমার দলকে ভালোবাসি, আমি তো আমার দলকে ওন করি, আমি সেই দলের ফর্মে বলতে হবে, আমি বাইরে বলতে পারবো না, তো সেটা বলা উচিত হবে না, সমীচীন হবে না, সমীচীন হবে না। আমার সমালোচনা দলীয় ফোরামে ভিন্নমত কতটা ধোপে টিকে? না না, হয় নট, কেন টিকবে না? সেখানে বলি তো এটা ঠিক হয় না, এটা বলা যাবে না, সেটা অবশ্যই টিকে। আর আমি বলি সমালোচনা কোনো আমাদের আমি এনসিপি সমালোচনা করতে পারি, এনসিপি আমাদের করতে পারে, কতটুক আমার করার রাইট আছে, কতটুক বললে আমি মনে করি 24-এর যে শিক্ষা, সেইটা যাতে যারা আমরা সবাই তো করেছি, সেইটা যাতে আমাদের পরস্পর আমার জামাত আমাদের বিরুদ্ধে ইলেকশন করতে পারে, এনসিপি করতে পারে, জামাতের বিরুদ্ধে আমরা ইলেকশন করতে পারি, ইলেকশনের মাঠে প্রার্থী হতে পারে আমার বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে আমি হতে পারি, কিন্তু আমাদের আচরণ এরকম হওয়া উচিত হবে না। আমার দলের স্ট্যান্ডকে রক্ষা রেখে, আমার দলকে ওন করে যে এটা করা উচিত হবে না, যাতে ফ্যাসিস্টদের পক্ষে যায়, যাতে ফ্যাসিস্টদের পক্ষে উৎসাহিত করে, ফ্যাসিস্টদের পক্ষে যায়। আপনি ফজলুর রহমান সাহেবের বক্তব্য দেখেন, আপনার তার সোশ্যাল মিডিয়ার কারা তাকে সমর্থন করছে। আমি আবার বলি, আমি স্পষ্ট না কিসের কোন কথার ভিত্তিতে তাকে শোকজ করেছে, সেটা শোকজ চিঠিতেই লেখা থাকবে। এটা উনি আসছিলেন, প্রেসে আসছিলেন। দলের শোকজ লেটারে যেমনটি বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তাকে শোকজ করা হতে পারে। তো জুলাই গণঅভ্যুত্থানকে আমি অন করি, অবশ্যই অন করি। এই যে সব ছেলেরা আন্দোলন সংগ্রাম জুলাই এই 15 বছরে, আমিও তো একটা সম্মুখ সারির, আমি একটা নগণ্য কর্মী ছিলাম, একটা পার্টি নগণ্য কর্মী হিসেবে আমরা কাজ করেছি, করি নাই আমরা, এরা করেছে। এবং জামায়াতকে ইঙ্গিত করে তিনি কালো শক্তি বলেছেন। না, আমি বলি তো এরকম কিছু বলা উচিত হবে না। যারা আমরা এই ফ্যাসিস্টের বিপক্ষে আন্দোলন করেছি, তাদের মধ্যে তাদের আচরণের কারণে ফ্যাসিস্ট উৎসাহিত হয়, এমন কাজ করা সমীচীন হবে না। ধন্যবাদ জানাচ্ছি খন্দকার মাসুকুর রহমান মাসুক। প্রকৌশলী শফিল আলম তালুকদার, গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, অন্তর্বর্তী সরকারের একটি অংশ চায় না, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদিকে প্রধান উপদেষ্টা বলছেন দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত, তিনি ইতিহাসের সেরা নির্বাচন আয়োজন করতে চান। অন্যদিকে আবার বিএনপি মহাসচিব বলছে যে সরকারের ভেতরেই একটি পক্ষ চাইছে না যে নির্বাচন হোক বা গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক। তাহলে সেই নির্বাচনে কি কি চ্যালেঞ্জ সামনে আসবে? আচ্ছা জুই, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে মাসুক সাহেবের একটু সাপ্লিমেন্ট করি। আমি আপনি বিএনপির সাথে সরাসরি জড়িত, বিএনপির সম্পর্কে যা বললেন, আমি একটা কথা শুধু অ্যাড করি, সেটা হলো 17 বছর একটি দল বিএনপি কিন্তু লিবারাল ডেমোক্রেটিক পার্টি আচরণ, কিন্তু যেই নির্যাতন, যেই নিপীড়ন সহ্য করেছে, আমি মনে করি একটা বিপ্লবী দল এটা সহ্য করতে পারে। সেই আমি ওই আগের আমলের যেই আমরা সমাজতান্ত্রিক আমলের যেই জিনিসগুলো দেখতাম, যে কমিউনিস্ট পার্টিরা যেরকম নির্যাতন নিপীড়ন সহ্য করে বিপ্লবী দল গঠন করে, সেই ধরনের দলে পরিণত হয়েছে। তাদের কর্মীদের যে অবর্ণনীয় একটা দলের, আমি আশ্চর্য হয়ে যাই, 1,42,000 মামলা, আর তার আসামি হলো 59 লক্ষ। এই দল তারপরেও দিন দিন বড় হয়েছে। তো এই দলটার ভিতরে যদি নেতৃত্বই ঠিক না হয়, না থাকতো, তাহলে এই দল কি এইরকম বড় হতে পারতো? আরেকটা জিনিস আমি বলি যে আপনার ফজলুর রহমান সাহেব যেই শোকজটা ওনাকে করা হয়েছে, এটা কিন্তু বিএনপি ওনাকে অনেক দিন পর্যন্ত ফ্রিডম দিয়েছে, যে সে বক্তব্য দিচ্ছে, ঠিক আছে, একটা ভিন্ন মত আসে, তারা কিন্তু মানে যথেষ্ট পরিমাণ তাকে সহ্য করেছে। কিন্তু পরবর্তীতে যখন তার বক্তব্যটা এমন পর্যায়ে চলে গেল যে এই বিপ্লবের যে পার্টনার তারা খেপে যাচ্ছে, বিপ্লবের পার্টনারদের গায়ে লাগছে, তখন বিএনপি রাজনৈতিক পরিবেশের স্বার্থেই আমি মনে করি তাকে শোকজ করেছে। শোকজ একটা সিম্পল ব্যাপার। আমি আপনাকে এখানে আমি একটু বলি, স্বাধীনতা এর অর্থ কি আমি যা ইচ্ছা তাই করতে পারি? না, আমি সেটা বলি যে সেই জন্যই তো একটা লিমিট ছিল, ওই লিমিট পর্যন্তই তাকে অ্যালাউ করা হয়েছে। এবং এটা শোকজ করে, শোকজে তো তার অ্যান্সার দেওয়ার যথেষ্ট সুযোগ আছে। আমি দেখলাম যে শোকজে সে অনেক বড় করে একটা অ্যান্সার দিয়েছে, এবং হতে পারে সেটা অনেকখানি গ্রহণযোগ্য, অনেকখানি হয়তো বা না,
সেই ক্ষেত্রে তাকে শুধুমাত্র 3 মাসের জন্য স্থগিত করেছে। এটা তো আবার দল যখন মনে করবে তার আচরণে আবার উঠায় নেবে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের পরে কিন্তু এই বিতর্কটাও সামনে এসেছে যে বিএনপি কি মুক্তিযোদ্ধাদের দূরে ঠেলে দিয়ে রাজাকারদের সামনে এখন কিন্তু 54 বছর পরে সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের লাইসেন্সধারী দল ফ্যাসিস্ট দলে পরিণত হয়ে 17 বছর নির্বাচন ছাড়া ক্ষমতায় 16 বছর নির্বাচন ছাড়া ক্ষমতায় থেকে এখন দেশ থেকে তারা মানে তাদের নেত্রীকে 45 মিনিটসের ভিতর দেশ থেকে পালিয়ে যেতে হলো। তো এইটা সবচেয়ে বড় লাইসেন্স জারি, যেই লাইসেন্স বিক্রি করেই তারা চলে, সেই লাইসেন্সধারী দলই তো ফ্যাসিস্টের পরিণত হলো। এখন কিন্তু আমরা সেই 54 বছর পিছনে যে আমরা সম্মান করি, আমরা শুধু যে 71 সালে স্বাধীনতা লাভ করেছি, অবশ্যই আমরা 47 সালে পাকিস্তান হয়েছে, পাকিস্তান না হলে বাংলাদেশ আমরা 71 পেতাম না। কিন্তু আমরা সেটা যদি এই উপমহাদেশের রাজনীতি দেখি, সেখানে আপনি দেখতে পাবেন যে আমাদের কত সহজ হয়েছে। অনেকেই কিন্তু এখনো স্বাধীনতা অর্জন করতে পারেনি, কিন্তু আমরা পাকিস্তান ছিল বলেই পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতা অর্জন করার পরে আমরা এই 54 বছর পরে আমরা আবার একটা ফ্যাসিস্ট মুক্ত হলাম। কিন্তু বারবার আন্দোলন সংগ্রামের পরও আমরা রাজনীতিতে কতটা গুণগত পরিবর্তন আনতে সক্ষম হয়েছি? ওয়েল, আমরা হয়তো সেই ধরনের একেবারে, আপনার যদি ইউরোপের ইতিহাস দেখেন, রক্তাক্ত ইউরোপের ইতিহাসকে আপনার রক্তাক্ত ইতিহাস বলতে পারেন। এখন আপনারা যেটা দেখছেন, ওরা কিন্তু বহু বছর রক্তের ভিতর দিয়ে গেছে। সেই তুলনায় আমরা কিন্তু সেই রকম পরিস্থিতির সম্মুখীন এখন হইনি। আপনাদের তো ধৈর্য সবারই একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আশা করা যায় ফ্যাসিজম যখন এই দেশ থেকে উৎখাত হয়েছে, গণতন্ত্রের সুবাতাস একদিন আসবেই। এবং আমি মনে করি এই চর্চার ভিতর দিয়ে ভবিষ্যতে আমি মনে করি না আর কোনো দল এই ঘটনার পরে 24-এর জুলাই বিপ্লবের পরে, আগস্টের বিপ্লবের পরে আর কেউ এই রিস্ক নিবে। ধন্যবাদ জানাচ্ছি প্রকৌশলী শফিউল আলম তালুকদার, ধন্যবাদ জানাচ্ছি খন্দকার বাসুকুর রহমান বাসক। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে শেষ করছি দেশোদ্ধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।